ভয়, আতঙ্ক আর ভুতুরে সব সত্য ঘটনা মিলিয়ে আজকের এই গল্পগুচ্ছ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি মেহেদি। আজ তোমাদেরকে যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কুড়িগ্রাম থেকে আমার এক শ্রোতা। আমি আমার শ্রোতার নাম, ঠিকানা এবং পরিচয় গল্পের শেষে জানিয়ে দেব। তবে চলো কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক তখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে। আমি তখন ভূত প্রেত বলতে যে পৃথিবীতে এরকম কোনো কিছু হয়, তখন এগুলো বিশ্বাস করতাম না। ভূত প্রেত নামগুলো শুনলেই যেন আমার শরীরটা একটু বেশি কেঁপে উঠত, কারণ আমি বিশ্বাস করতাম না। আর অবিশ্বাসে কৌতূহলীবশত আমি এই ফাঁদে পা দিই। চলুন কথা না বাড়িয়ে আমার গল্পে যাওয়া যাক। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন লোকে বলা করতো যে আমার গ্রামের নদীর পাশে যে বিশাল বটগাছ, দানবীয় বটগাছ, সেই দানবীয় বটগাছের নিচ থেকে নাকি রাত্রে কান্নার আওয়াজ ভেসে আসে। আর ওই দানবীয় বটগাছের নিচে আজও যে ব্যক্তি রাত 9টার পর গিয়েছে, তাকে নাকি ফিরে আসতে দেখা যায়নি। পরবর্তীতে অনেকজনেরই লাশ পাওয়া গেছে সেই নদীর ধারে, কিন্তু দানবীয় বটগাছ থেকে আজও যেন কেউ মুক্তি পায়নি। আমি কৌতূহলবশত একদিন চিন্তা করি যে আমার দেখতেই হবে সেই দানবীয় বটগাছটি আসলে কি, আর দানবীয় বটগাছটিতে আসলে থাকেই বা কে। আমি ভুতুরে ঘটনাটি উদ্ঘাটন করার জন্য একদিন রাত্রে প্রস্তুতি নিই। পরে প্রস্তুতি নেওয়ার পর ঠিক 8:30টার দিকে আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হয়ে সেই বটগাছের দিকে একটু একটু করে এগোনো শুরু। আর মাঝে মধ্যে ভাবি যে আদৌ কি সেই বটগাছের নিচে কিছু আছে নাকি কিছু আছে। হঠাৎ যাওয়ার শুরুতেই আমি অনেক দূর থেকে শুনতে পেলাম কান্নার আওয়াজ। কে যেন সেই বটগাছের নিচ থেকে কাঁদো কাঁদো মাথা সুরে কান্না করতেছে। পরে ভাবলাম হয়তো আমার মনের ভুল, বা লোকের কথায় আমার মনেও একটু তীব্র দৃঢ়তার চিন্তা সৃষ্টি হয়েছে। কিন্তু তারপর ভাবলাম পাশেই তো শ্মশান, নাকি সেই শ্মশান থেকে সেই আওয়াজগুলো ভেসে আসছে। আমি বুঝতে পারলাম না আদৌ কি হচ্ছে। তারপরে মনে সেই কৌতূহলবশত এগোনো শুরু করলাম। আমার দেখতেই হবে সেই বটগাছের নিচে আদৌ কি আছে। দেখার জন্য আমি আস্তে আস্তে যখন এগোনো শুরু করলাম, যেন কান্নার আওয়াজটা আমার কানে আরো তীব্র হয়ে আসা শুরু করলো। আমি আরো একটু বেশি ভয় পাচ্ছি যে আদৌ কি কান্নার আওয়াজটা সেই বটগাছ থেকে আসছে। আমি বুঝতে পারছি না। একটু করে যে এগোচ্ছি, আমার প্রতিটা কদম, পায়ের কদম যেন কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে এবং খারাপভাবে আমার কানে আসা শুরু করলো। আমি ভয় পাচ্ছি যে কি হয়। পিছনে এবং আশেপাশে তাকালাম, কিন্তু আমি সেই সময় সেই নির্জন পরিবেশে কাউকে দেখতে পারছি না। শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার। নদীর মাঝখানে বিশাল এক নক্ষত্রের মতো কিছু দেখা যাচ্ছে। পরে আকাশের দিকে তাকিয়ে দেখি বিশাল এক চাঁদ। তারপর একটু আশ্বস্ত পেলাম যে যাক, কিছু থাক বা না থাক, বিশাল একটা চাঁদের আলো দেখতে পাচ্ছি। সেই চাঁদের আলোতেই আমি লক্ষ্য করলাম বটগাছের সেই বিশাল সুবিশাল শিকড়গুলো যেন নদীর মাঝখানে ছায়া দিচ্ছে। যেন নদীর মাঝখানে সেই বটগাছের আলো এসে যখন পড়ছে, তখন দেখা যাচ্ছে যেন নদীর মাঝখানেও একটা বিশাল বটগাছ। আর একটু এগোনোর পর যেন কান্নার আওয়াজগুলো আরো বেড়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বলে কে যেন কান্না করছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তারপরেও ভয়কে ভেঙে আমি বটগাছের গোড়া অবধি পৌঁছানোর পর চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু আওয়াজগুলো যেন বটগাছের মাঝখান থেকেই আসছে। কিছুক্ষণ পর আমি বললাম, কে কে ওখানে কান্না করছে কে? কিন্তু কোনো আওয়াজ আসলো না। আবারও বললাম, কে কে? কিন্তু কোনো আওয়াজ না পাওয়ায় আমি আরো বেশি ঘাবড়ে গেলাম। একটু এগিয়ে দেখি শ্মশানের মাঝখান দিয়ে কে যেন দৌড়াচ্ছে। আর একটু সামনে এগিয়ে দেখি কে যেন একটা মশাল জ্বালিয়ে মশালের চারপাশ দিয়ে ধ্যান করছে। বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সঙ্গে। আজ কেনই বা আমি বের হয়েছি, জানি না বাসায় ফিরতে পারবো কিনা। প্রথমে বিশ্বাস করেছিলাম না যে পৃথিবীতে ভূত প্রেত বলতে কিছু হয়, কিন্তু সময় যত পার হচ্ছে তত যেন মনে হচ্ছে আমি আজ ভূতের কব্বরে পড়ে গিয়েছি। বিশ্বাস তো দূর,
আজ মনে হচ্ছে যেন ভূতের একদম নাগালায় পৌঁছে গিয়েছি। পরে আবার যখন বটগাছের নিচে আসলাম, আসার পর হঠাৎই দেখি যেন আমার কানের কাছে কেউ মুখ নিয়ে বলছে, কিরে তুই এখানে কিভাবে এসেছিস, কেন এখানে এসেছিস, তুই কি জানিস না এই জায়গায় যে আসে সে আর ফিরে যেতে পারে না। একদম গলাটা একদম আমার কানের কাছে নিয়ে এসেছে, মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমার একদম কানের শিকড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর সেই মুখের সেই গরম হাওয়াটাও যেন আমার গায়ে লাগছে। তীব্র ঠান্ডায় আমার শরীরটা যেন একদম জমে যাবে, কিন্তু গরমের দিন যেখানে শরীর ঘামার কথা সেখানে আমার শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। আমি বুঝতে পারছি না কি করব। আমি দৌড় চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই যেন আমার পাটি সেই জায়গা থেকে উঠছে না। আমি নড়তে পারছি না, নড়াচড়া করতে পারছি না, কি হবে বুঝতেও পারছি না। ঠিক সেই সময় আমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমি যতই জোরে চিৎকার করার চেষ্টা করি কোনোভাবে যেন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তখনই হঠাৎ দেখি বিকট হাসি দিচ্ছে 3-4 জন। মনে হচ্ছে একা নয়, 3-4টা ভূত একসঙ্গে আমাকে অ্যাটাক করেছে। আমি বুঝতে পারছি না কি করব। চারিদিকে নির্জন পরিবেশ, বরকুট অন্ধকার, জোনাক পোকার আওয়াজ যেন আমার কানে এসে চি 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 এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। কি করব? জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, আমি কিছুই করতে পারছি না। একদিকে যেন পাগুলো বরফের মতো জমে গেছে, অন্যদিকে আমার গলার আওয়াজও দূর অব্দি পৌঁছাচ্ছে না। হঠাৎই দেখতে পারলাম বিকট হাসির মাধ্যমে 4-5টা মহিলা বের হয়ে আসলো, কিন্তু মহিলাদের পা নেই, যেন তারা আকাশে উঠছে, দোল খাচ্ছে। হঠাৎই দেখি আমার চারপাশ দিয়ে ঘোরা শুরু করলো। আমি দেখে তো বিস্মিত হয়ে গেলাম, কি করবে এবার? চারিদিকে অন্ধকার, কেউ নেই। আমি ভাবছি যে কে বাঁচাবে আমাকে। হঠাৎই সেই দূরে একটা পালতোলা নৌকা দেখতে পেলাম, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব, কি করে সেই নৌকার মালিককে ইশারা করব, আর আমি সেই নৌকার মালিককে জানাতে পারবো যে আমাকে একটু উদ্ধার করো। এদিকে ওই 4টা মহিলা একসঙ্গে হাঁটছে আর বলছে যে আজ তোর রেহাই নাই রে, তুই বোধহয় গেছিস। এটা শুনে আমার মন আরো ছটফট করছে। আমি তখন দেখলাম অচমকে যে মানুষটা চিৎকার করতে পারছি না, সেই মানুষটা একটুর মধ্যেই ভূতেদের সঙ্গে কথা বলতে পারছি। আমি বললাম, কি করেছি আমি, আর তোমরা আমাকে এভাবে ঘিরে ধরেছ কেন? তারা আমার এই কাদো কাদো মুখের চেহারা দেখে একজন বলে উঠল, তোর মুখটি দেখে মায়া লাগছে, কিন্তু আফসোস আমরা তোর জন্য কিছু করতে পারবো না। এটাই আমাদের নিয়ম। এই বটগাছের নিচে রাত 9টার পর যে ব্যক্তি আসে তাকে আর আমরা যেতে দিই না। আমি এটা শুনে তো ওই জায়গায় একদম অবস্থা একদমই খারাপ। নিচের দিকে চেয়ে দেখি আমার প্যান্টটা ভিজে গেছে, আমার পুরো শরীর নাপাক। যে মানুষটা আমি কোনোদিন আম্মুর থেকে শুনেছি কখনো বিছানায় প্রস্রাব করিনি, সেই মানুষটা আজ ভয়ে কাঁপছি। আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার শরীরে সেই সময়, আমি যখন যুবক ছিলাম সেই সময় এতটাই শক্তি ছিল যে 2-3 জন আমার সঙ্গে কিছু না। আমি কখনো মারামারি দেখে পালাইনি, কিন্তু আজ কি হয়ে গেল এমন, একদম প্যান্টটাই ভিজে ফেলেছি। কথা বলার মতো শক্তি নেই, পা তোলার মতো শক্তি নেই। জানি না আজ কি হবে। আমি ভয় পাচ্ছি আর কাঁদো কাঁদো সুরে বলছি, তোমরা আমাকে কি ছেড়ে দিবে? আমি বাড়ি যেতে চাই। কিন্তু ওরা আরো হাঁটছিল আর মজা করছিল। একজন বলে উঠলো, আজকের খাবারটা অনেক ভালো হয়েছে। তার চুলগুলো অনেক বড় বড়, 2টো শিং আছে মাথায়, আর মুখটা একদম বিচ্ছিরি। বয়সটাও ছিল যেন আমার নানিদের মতো। চেহারা দেখে মনে হচ্ছিল একটা বৃদ্ধ মহিলা। তারপর ভাবলাম, হয়তো মানুষ যে সাতচুন্নির কথা বলেছে এটাই হতে পারে সেই সাতচুন্নি। এরাই কি সেই 4 সখী সাতচুন্নি? তারপর মনে কৌতূহলী বশত আমি তাদেরকে বললাম, গ্রামের মানুষরা বলা বলি করে এখানে নাকি 4 সাতচুন্নি থাকে, তোমরাই কি সেই 4 সাতচুন্নি? তখন বলল, কি রে তুই আমাদের কি সাতচুন্নি বলেছিস? একজন বলে উঠলো, এখনই ওর ঘাড় মোটকা। আমি ভয় পাচ্ছিলাম। হঠাৎ দেখি 3-4 জন মদের বোতল নিয়ে লাইট নিয়ে এদিকে আসছে।
দেখে সাহেবদের মতো মনে হলো। প্যান্ট শার্ট পরে, ইং করে, জুতা পরে এদিকে আছে। টসের আলোটি যেই আমার দিকে পড়েছে, ঠিক এতটুকুই মনে রয়েছে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙলো, আমি দেখতে পেলাম আমি বিছানায় শুয়ে আছি। পরে আমি আমার দাদিকে বললাম, তুমি এখানে কেন দাদি? দাদি বলল, কাল তোকে নদীর ধারে পাওয়া গেছে। জানি না কি করতে গিয়েছিলি বাবা, ওখানে তো গিয়ে কেউ ফিরে আসতে পারে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলে আজ তোকে ফিরিয়ে দিয়েছে। অবশ্যই বাবা, তুই আর কোনোদিন যেন নদীর ধারে যাস না। তারপরে আমি আর কোনোদিন সেই নদীর ধারে যাইনি। তারপর 1-1.5 বছর পর আমরা শহরে চলে এসেছি। এখনো শোনা যায় সেই গ্রামে ওই ভূতটি রয়ে গিয়েছে। এখনো কেউ সেই গ্রামে বটগাছের নিচে রাত 9টার পর যায় না। আর সেই বিশাল বটগাছটিও এখনো যেন সেরকম ভাবেই রয়ে গেছে। অবশ্যই দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানি না, তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আগামী সপ্তাহে আরও এর থেকে ভালো ভয়ঙ্কর সত্য ঘটনা তুলে ধরতে পারি। আর হ্যাঁ, গল্পটি কিন্তু একান্তই সত্য ঘটনা ছিল। ধন্যবাদ।